দেখুন দেখুন মা, এ হচ্ছে আপনার ছোট ছেলের একমাত্র বউ। পুরো পাড়া ঘুরিয়ে বেরিয়ে এক্ষুনি বাড়িতে এলো। তা বলে এই মেয়েকে কে দেখে বলবে যে সে একসময় শহরের মেয়ে ছিল? খেতে খামারে ঘুরে ঘুরে তো নিজের চেহারাও ক্ষেত খামারের মতো হয়ে গেছে। কেন দিদি, কেন শহরের মেয়েরা কি গ্রামে এসে কোনো কিছু করতে পারে না? নাকি এটাকে ঈশ্বরও কোনো বাধা নিষেধ দিয়ে রেখেছেন? আমি তো অনেক আগেই ভুলে গিয়েছি যে আমিও একসময় কোনো এক শহরের মেয়ে ছিলাম। আমি তো অনেক আগে থেকে গ্রামের প্রকৃতির সাথে মিশে গিয়েছি। চুপ করো মেয়ে, চুপ করো বলছি। আমার বড় বউয়ের কথায় কথায় কথা মেলানোটা তোমার আর গেল না। আর আমার বড় বৌমা যেটা বলেছে সেটা তো ঠিকই বলেছে। শহরের মেয়ে আমার ছেলেটা বিয়ে করে নিয়ে এলো। সেই দিন থেকে যে ঘরে অশান্তি শুরু হয়েছে, আজও কোনো থামার নাম গন্ধ নেই। এই পাড়া গাঁয়ের সবাই যদি ওকে ভালো বলতো তাহলেই তো নামগন্ধ থাকবে, তাই না? কোনো পাড়ার বউ আছে যে সকাল সকাল উঠে পাড়া বেড়ায়? আমি তো মাঠে ঘাটে এর জন্য মুখই দেখাতে পারি না। সবাই বলে আমার নাকি ছোট যা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘুরে বেড়ায়। মা, দিদি, আপনাদের যদি আমার বেড়ানোটা নিয়ে সমস্যা হয় তাহলে আমি আপনাদেরকে কথা দিলাম, আমি কাল থেকে আর বাড়ি থেকে বের হব না। কারণ আমি চাই না আমার জন্য অন্য কারো কষ্ট হোক। আমি তো চাই সবাই যেন সুখে থাকে, এমনটাই আমি সব সময় চেয়ে এসেছি, আর আজও চাই। আপনারা আমাকে যত ইচ্ছা তত অপমান করুন, এতে আমার কোনোদিনও গায়ে লাগবে না। কারণ আমি মাকে সবসময় নিজের মা আর দিদিকে সবসময় নিজের দিদি হিসেবেই মেনে চলেছি। আপনারা হলেন আমার আপনজন। আপনজনেরা কি আপনজনেদের খারাপ কখনো চায়? আমি তো আপনাদের কথাকে সর্বোচ্চ মূল্যায়ন করি মা, দিদি। চুপ করো বৌমা, চুপ করো বলছি। আমি ভালো করেই জানি কে আমার সাথে অভিনয় করে আর কে আমার মন জুগিয়ে চলে। তুমি যে একটা কাল সাপ সেটা আমার বোঝার আর বাকি নেই। বারবার ঘুঘু, তুমি খেয়ে যাও ধান। তুই যে আমার ছোট ভাই সেটা তো কেউ দেখলেও বলবে না, কারণ আমি তোর সাথে কথা বলি না। তোর খুব ভাব এসেছে শরীরে, তাই না? শহরের মেয়ে বিয়ে করে নিজে একেবারে কোটিপতি ভাব নিচ্ছিস। সময় হলে দেখা যাবে কার মুরত কতটুকু। কেন কেন আমার জীবনটা এমন হলো? কি হলো গিন্নি, তুমি এভাবে সন্ধ্যাবেলা বসে কান্না করছো কেন? তোমাকে আজকে বলতেই হবে। আমি জানি না, কিছুদিন ধরেই দেখছি তুমি মন খারাপ করে বসে থাকো। কি আর বলবো বলো তো তোমায়? শহরের আভিজাত্য ছেড়ে আমি এই গ্রামে এসেছি। কেন এসেছি জানো? শুধুমাত্র একটু ভালোবাসার খুঁজে। তোমার হাত ধরে ওই শহরের মায়া ত্যাগ করে এই গ্রামে চলে এলাম। কিন্তু এখানে এসে কি হলো? আমি তো আমার প্রাপ্য সম্মানটুকুও পাচ্ছি না। এই পরিবারের কেউ যে আমাকে সম্মান করে না। তুমি আমাকে বলবে কি দোষ ছিল আমার? গিন্নি, দয়া করে কান্না করো না। একদিন দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি কি করব বলো? আমি তো আর বড় ছেলে নয় যে বড় ছেলের মতো এই পরিবারে যথেষ্ট সম্মান থাকবে আমার। বাবার মৃত্যুর আগে সবকিছু ঠিক ছিল, কিন্তু বাবা মরে যাবার পর থেকে সংসারে যত ঝামেলা শুরু হলো, তার ওপর বড় বৌদি সারাদিন মায়ের কান ভাঙায়, দাদার কান ভাঙায়। এসব করলে সংসারে শান্তি আসবে কিভাবে বলো? তারপরেও আমি বিশ্বাস করি একদিন সব ঠিক হয়ে যাবে। মা তার ভুল বুঝতে পারবে। তুমি আর কান্না করো না গিন্নি। তোমার কান্না আমি দেখতে পারি না গিন্নি, কারণ তোমায় যে আমি বড্ড ভালোবাসি। তোমার চোখের জল যে আমার বড্ড অশান্তির কারণ হয়ে যায়। এই যে আমার বরমশাই,
তোমায় আমি আর কতবার বোঝাবো বলো তো, যে তোমার ছোট ভাইয়ের জমিটা তুমি কেড়ে নাও, আর এই বাড়িটাও তুমি তোমার নামে লিখে নাও। আমার কথা কি তুমি কোনোদিনও শুনবে না? তোমার বাবার মৃত্যুর আগে দক্ষিণ পাড়ের দুটো জমি তোমাদের দুই ভাইয়ের নামে করে গেছে, আর এই বাড়িটা কিন্তু এখনো মায়ের নামেই পড়ে আছে, বুঝেছো? তুমি একদম ঠিক কথা বলেছ গিন্নি। ওই দক্ষিণ পাড়ের যে জমিটা আমার ভাই পেয়েছে, সে জমিতে কিন্তু ভালোই ফসল ফলে, আর আমার জমিটা সম্পূর্ণ বেকার, কোনো কাজের নয়, বুঝেছ? কোনো ফসল টসল কিছু ফলে না। আগামীকাল আমার সাথে তুমি না হয় চলো জমি দেখতে। ঠিক আছে গো, ঠিক আছে, আমি আগামীকালকে ভোরে উঠে তোমার সাথে জমিতে যাব। আর আগামীকালের মধ্যেই মাকে সব কিছু বলে বোঝাতে হবে, তিনি যেন পুরো বাড়িটা তোমার নামে করে দেয়। আরে গিন্নি, ঠিক আছে ঠিক আছে। আর আমি যেটা বলেছিলাম মনে আছে তো? মায়ের সাথে কিন্তু খুব ভালো ব্যবহার করবে, বুঝেছ? কোনো প্রকার খুঁত যেন ধরতে না পারে। মাকে তো আমি ছোটবেলা থেকেই চিনি। যারা একটু বেশি যোগাযোগ করে আমার মায়ের সাথে এবং সম্পর্কটাও ভালো রাখে, তাদের জন্য মা মরতেও রাজি আছে। তুমি এমনভাবে বলছো যেন আমার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। দুজন মানুষের সম্পর্ক তখনই শক্ত হয় যখন সেই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি থাকে। আমার আর শাশুড়ি মায়ের মধ্যে তৃতীয় পক্ষে শত্রু হচ্ছে তোমার ছোট ভাইয়ের বউ। হা 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 হা, শহরের নতুন বউ। এ মা, এ আমি কি দেখছি গো? আমাদের জমিতে তো কোনো ফসলই ফলেনি, আর তোমার ছোট ভাইয়ের জমিতে তো দেখছি অনেক ফসল ফলেছে। ভাবা যায়, আমরা সব দিকেই ঠকে গেলাম। তারা পেল উর্বর জমি, আর আমরা পেলাম একটা পচা টাকার জমি। এই জমি দিয়ে তো আমরা ভবিষ্যতে কিছুই করতে পারবো না। তোমার ভাইয়ের জমিটা আর বাড়িটা যদি তোমার নামে করে লিখে নিতে না পারো, তাহলে তুমি কোনোদিনও আমার স্বামী বলে নিজেকে দাবি করো না। আরে সেটা কি আর বলা লাগে গিন্নি, তুমি তো আমার একমাত্র ভরসা। মাকে তো শুধুমাত্র ব্যবহার করছি। আমাদের যখন ব্যবহার করা শেষ হয়ে যাবে, তখনই মাকে ছুঁড়ে ফেলে দেব ময়লার বাগানে। শোনো গিন্নি, আজকে মাকে বোঝাতে হবে। শোনো, মাকে আজকে এমনভাবে বুঝিয়ে বলবো যাতে মা মনে করে তার ছোট ছেলে হচ্ছে তার শত্রু, আর আমরা হচ্ছি তার বন্ধু। আর এমনিতেও ছোট বৌমা আসার পর থেকে আমি মাকে যে কান ভাঙানি দিয়েছি, ছোট বউ তো কোনোদিনও মায়ের আপন হতে পারবে না। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এখন বাড়িতে চলো। বাড়িতে গিয়ে মাকে আবার বোঝাতে হবে নাকি? কত কাজ পড়ে আছে। আরে আরে দাদা বৌদি, ওখানে কি করছে? মাঠের দিকে তাকিয়ে এত বিড়বিড় করছে, ব্যাপারটা তো খুবই সন্দেহজনক। দাদা বৌদি তো জীবনেও আমার সাথে কথা বলেনি। জানি না তাদের মনে কি আছে, কি করতে চাচ্ছে। তোমার ছোট ভাই আর ছোট বউয়ের বউকে যদি এই বাড়ি থেকে বের না করেছি, তাহলে আমার নামও মালিনী নয়। কি রে বাবা, কি রে বড় বৌমা, তোমরা কি কিছু বলবে আমায়? বলো না, কি বলতে এসেছো? কতদিন ধরে তোমাদের সাথে একটু খোলামেলা কথা বলি না। অনেক ইচ্ছা করে যে আমার বড় ছেলে আর বড় বৌমাকে একসাথে নিয়ে খোলামেলা কথা বলতে। মা, আমরা দুজন আপনাকে কিছু বলতে এসেছি, যেটা যদি আপনি করেন তাহলে আপনার জন্যই অনেক ভালো হবে, আর আপনার ছেলেও ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারবে। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে কথাটা বলতে পারে। আরে বড় বৌমা, আরে বাবা, বলে ফেল না, কি বলবি? এত আমতা আমতা করার দরকার নেই। তুই তো জানিসই রে বাবা, তুই হচ্ছিস একদিকে আর পুরো পৃথিবী আমার অন্য দিকে। বলছি যে মা, দক্ষিণ পাড়ে যে জমিটা আছে, সেই জমির একাংশ যেটা আমার ভাই নিয়েছে, সেটাতে অনেক বেশি ফসল ফলে,
আর আমাকে যেটা দিয়েছিল বাবা সেটাতে তো কিছুই ফলে না, শুধু আগাছা আর আগাছা ফলে। মা, ওই জমিটা আমি আর চাই না। সেটা তো তোদের ওই স্বর্গবাসী বাবাই করেছিল। তোর বাবাকে কতবার করে বলেছিলাম যে বড় ছেলেটাকে ভালো জমিটাই দিও, কিন্তু তোর বাবা তো ছিল এক রোগা মানুষ। তার শুধু একটাই কথা ছিল যে সে যেটা বলবে সেটাই সবাইকে মেনে চলতে হবে। কিন্তু মা, জমিটা তো আর পাওয়া যাবে না, কিন্তু এই বাড়িটা তো আমরা পেতেই পারি না। মানে আপনার ছেলে আর কি, আপনার ছেলে তো পেতেই পারে। এই বাড়িটা যদি আপনি আপনার ছেলের নামে লিখে দেন, তাহলে আপনার ভবিষ্যৎ তো পুরো পরিষ্কার হয়ে যাবে। আমি জানি বড় বৌমা, সব কিছুই আমি বুঝি। কে আমাকে দেখবে আর কে আমাকে দেখবে না। ছোট ছেলেটা তো আমার কথার অবাধ্য হয়ে ওই ধনী শহরের মেয়েটাকে আমার বাড়িতে উঠিয়ে নিয়ে এসেছে। ছেলেটা তো আমার কোনো খেয়ালই রাখে না। তোরাই তো আমার খেয়াল রাখছিস, তাই ভাবছি তোদেরকে লিখে দেব, বুঝেছিস? আহা, মা, আপনার কথাটা শুনে না আমার প্রাণটা একেবারে জুড়িয়েই গেল। কত শান্তি লাগছে যে কিভাবে বলবো। মা, ও মা, আপনার জন্য না আজকে কষিয়ে মাংস রান্না করেছি। চলুন মা, চলুন, কবজি ডুবিয়ে খাবেন। আর শুনুন মা, এই বাড়িটা আজকের মধ্যেই আমার স্বামী আপনার ছেলের নামে করে দেবেন। দুদিনের মধ্যেই আপনার ছোট ছেলেকে এই বাড়ি থেকে তাড়াবো আমরা। শহরের মেয়ে বিয়ে করে এই বাড়িতে তুলে এনেছিস তো অনেক দিনই হয়ে গেল, কিছু মাস পেরিয়েও গেছে। এর মধ্যে তোর সাথে আমার কোনো যোগাযোগ নেই, আর কোনো কথাবার্তাও নেই। তুই তো পুরো পাল্টে গেছিস রে। শোন মিটন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার এই বাড়িটা আমার বড় ছেলে তাপসের নামে লিখে দিয়েছি। এখন থেকে সে যেটা বলবে এ বাড়িতে ঠিক তাই তাই হবে। সে এখন একটু শহরে গেছে। আমার মৃত্যুর আগ পর্যন্ত যে কে আমাকে সেবা যত্ন করবে সেটা আমি ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না। এত বড় অন্যায়টা কি করে করতে পারলে মা? আমিও তো তোমার সন্তান ছিলাম। এখন আমার বউকে নিয়ে আমি কোথায় যাব? আমার যে কোথাও যাওয়া জায়গা নেই। দাদা তো বিয়ে করেছে 6 বছর পেরিয়ে গেছে, আর আমি বিয়ে করেছি সে তো কটা মাস মাত্র হলো। আমার বিয়ের আগে তো দাদা তোমাকে দু চোখে দেখতে পারতো না। আমি তো তোমাকে পালন পোষণ সবই করতাম। কি না করেছি মা তোমার জন্য। এখন তুমি কিনা আমার সাথে একজন মা হয়ে প্রতারণা করলে, কিন্তু মা, আমার কোনো ধরনের অভিযোগ নেই তোমার কাছে। উপরে তো ঈশ্বর রয়েছেন, তিনি না হয় এর বিচার করবেন। তিনি এর ভালো মন্দ বিচার অবশ্যই করবেন। মা, আপনাকে তো আমি আমার নিজের মায়ের মতো ভেবেছি এতদিন, কিন্তু মা, এটা আপনি আমাদের সাথে কি অন্যায় করলেন? কি করে করতে পারলেন মা? যাই হোক মা, যেটা করেছেন সেটা আপনার সন্তানের জন্য আপনি ভালোই করেছেন। আমাদের কথা না ভাবলেও হবে আপনার। আমরা এখন কোথায় থাকবো মা? কোথায় যাব সেটা না হয় আপনি বলে দিন। আপনি যেটা বলবেন সেটাই করব। পাগল নাকি? আইনে অনুযায়ী এখন থেকে বাড়িঘর সব আমাদের। এখন থেকে আমরাই সিদ্ধান্ত নেব যে কে বাড়িতে থাকবে আর কে থাকবে না। আমার স্বামী তো শহরে যাবার আগেই বলে দিয়েছে যে তোমাদেরকে যেন এই বাড়ি থেকে তাড়িয়ে দিই, আর তোমাদের ছায়াও যেন এই বাড়িতে না পড়ে সেই ব্যবস্থাটাই যেন করি। আমি কি করে আমার স্বামীর আদেশ অমান্য করব বলো তো? তা তোরা কোথায় থাকবি সেটা আমি কি করে বলবো?
সেটা তো তোরাই ভালো বুঝবি। দক্ষিণ পাড়ের যে জমিটা আছে সেখানের আগাছাগুলো তুলে না হয় ওইখানে একটা ঘর বানিয়ে ফেলিস। আমি আমার বড় ছেলের সাথে আছি, মৃত্যুর আগ পর্যন্ত আমার বড় ছেলের সাথে থাকবো। যেখানে সম্মান ভালোবাসা বলতে কিছু নেই সেখানে আমি আর থাকতে চাই না মা। আর ওই দক্ষিণ পাড়ের জমিটা তোমাদেরকে দিয়ে গেলাম। ওটাও আমাদের প্রয়োজন নেই। আমরা এই অভিশপ্ত গ্রামে আর থাকতে চাই না। আমরা দুজন মিলে অজানা উদ্দেশ্যে রওনা দিলাম। চলো গিন্নি, আমরা এখান থেকে চলে যাই। বসে পড়লে কেন গিন্নি? তোমার কি খুবই কষ্ট হচ্ছে? খিদা পেয়েছে কি? কষ্ট যেটা হবার সেটা তো মনের উপর দিয়ে যাচ্ছে। কপালটা যে এতটা খারাপ হবে সেটা কোনোদিনও ভাবিনি। আমার জীবনের সাথে তোমার জীবন জড়িয়ে সব কিছুই তো হারিয়ে ফেললে। আমি হচ্ছে একজন অপরাধী। আমি তোমাকে তোমার মায়ের কাছ থেকে আলাদা করে ফেলেছি। এই অপরাধের পথ থেকে কোন দিন যে মুক্তি পাবো ভগবানই জানে। চুপ করো গিন্নি, একদম চুপ কর। তুমি কিছু করনি আমার। যে বউ নিজের স্বামীর কিছু না থাকা সত্ত্বেও খালি হাতে বেরিয়ে আসতে পারে বাড়ি থেকে, সে আর যাই হোক খারাপ নয়। আর এই গ্রামে থাকবো না যখন একবার বলেছি তখন আর থাকবই না। অন্য গ্রামে গিয়ে আমি কাজ খুঁজে তোমার ভরণ পোষণের ব্যবস্থা করব। তুমি শুধু আমার পাশে থেকো। সে তো বিয়ের সময় আমরা একে অপরকে কথা দিয়েছিলাম, আমরা 7 জন্ম পর্যন্ত একে অপরের সাথে থাকব, একে অপরের হাত কোনোদিনও ছাড়ব না। চলো না, এখানে আর বসে থেকে কোনো লাভ নেই। সামনের দিকে হেঁটে যাই, দেখা যাক না কোন পথ পর্যন্ত এ রাস্তা শেষ হয়। আরে গিন্নি, এটা তো আমরা নতুন একটা গ্রামে চলে এলাম। এই বাড়িটা দেখে তো মনে হচ্ছে কোনো জমিদার বাড়ি হবে। এত বড় জমিদার বাড়ি তো আমি কোনোদিনও চোখে দেখিনি। চল না গিন্নি, ভেতরে গিয়ে দেখি। জমিদার মশাই যদি আমাদের কোনো চাকরির একটা ব্যবস্থা করেন। চেষ্টা করলে তো ভালোই হবে। হতেও তো পারে যে জমিদার মশাই অনেক ভালো মনের মানুষ, আর আমাদেরকে দেখে তার মনে কোনো দয়া হলো আর তোমাকে কোনো চাকরি দিয়ে দিল। ভগবান তো সব সময় বলেন যে চেষ্টা করে যাও, কর্মের ফল আপনা আপনিই তোমাকে ধরা দেবে। আরে কারা তোমরা? তোমাদেরকে তো আগে এই গ্রামে কোনোদিন দেখিনি। বলো মা, বলো কি সমস্যা তোমাদের? আমি এই গ্রামের জমিদার। আসলে জমিদার মশাই, আমি এবং আমার স্ত্রী খুবই অসহায় হয়ে পড়েছি। আমরা তো পাশের গ্রাম থেকে আসছিলাম জমিদার মশাই। বলছিলাম, জমিদার মশাই, আমাদেরকে কি কোনো কাজের ব্যবস্থা করে দেওয়া যায় না? এতে আমাদের খুবই উপকার হতো। আমি আমার বউকে নিয়ে একটু খেয়ে পড়ে বাঁচতে পারতাম। দিন না জমিদার মশাই, দিন না কোনো একটা চাকরির ব্যবস্থা করে। আহা, এভাবে বলতে হবে না। আচ্ছা শোনো, তুমি যেহেতু অন্য গ্রাম থেকে এসেছো, তাই তোমার জন্য আমার একটু আলাদাই মায়া কাজ করবে। তুমি একটা কাজ করো, আজকে থেকে কাজে যোগদান করে দাও। আমার ঘোড়াশালে একটা লোক লাগবে, বুঝেছো? আর থাকার জন্য কোনো চিন্তা করো না, একটা বাড়ি না হয় তোমাদেরকে দিয়ে দেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জমিদার মশাই। আপনি যে আমাদের কি বড় উপকার করেছেন সেটা তো আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার এই ঋণ আমরা যে কোনো দিনও ভুলতে পারবো না। আপনার জয় হোক জমিদার মশাই, আপনার জয় হোক। আপনার সব সময় মঙ্গল হবে, সব সময়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এত ব্যস্ত হইও না। তোমরা যাও, জমিদার বাড়ি রান্না করে যাও। আমি লোকবলদের বলে রাখছি, তোমরা কিছু খেয়ে দে, তারপর নতুন বাড়িতে গিয়ে উঠো, কেমন? বাড়িতে কেউ আছো গো? আমাকে কিছু খেতে দেবে? আমার যে খুবই খিদা পেয়েছে গো। 2 দিন ধরে কিচ্ছুটি খাইনি, আমাকে কিছু খেতে দেবে গো? বাড়িতে কেউ আছো? চারিদিকে এত কাউকে বললাম, কেউই তো আমাকে কোনো সাহায্য করেনি।
এই শেষ বাড়ি, এই বাড়িতে যদি কেউ আমাকে সাহায্য না করে তাহলে কিছু না খেয়েই আমি মরে যাব। এই পোড়া কপাল রেখে আর লাভই বা কি? আরে মা, আপনি আপনার এই কি অবস্থা হয়েছে? আপনাকে এরকম দেখাচ্ছে কেন মা? আপনার গায়ের শাড়িটা ছেঁড়া আর আপনার চেহারাটা এত মলিন। বলুন না মা, আপনার কি হয়েছে মা? ওগো, তুমি দেখো না আমাদের মায়ের এসব কি হয়ে গেল। এ তোমার কি অবস্থা? বলো না মা, তোমার সাথে কি হয়েছে? আর দাদা বৌদির কোথায়? বলো না মা, তুমি কোন কথার উত্তর দিচ্ছ না কেন? সবই হয়েছে আমার কর্মফল রে বাবা, কর্মফল। তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর আমার সাথে যে কি কি হয়েছে সেটা শুধু ঈশ্বরই জানে। আমাকে আমার বড় ছেলে আর তার বউ মিলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে বাবা, তাড়িয়ে দিয়েছে। এসব এসব আপনি কি বলছেন মা? এরা কি মানুষ নাকি অন্য কিছু? আপনাকে কিভাবে তারা এভাবে তাড়িয়ে দিতে পারলো? আপনার মতো সম্মানিত এমন একজন ব্যক্তির সাথে তারা এ কাজ কিভাবে করতে পারলো মা? আমার তো ওদের প্রতি খুবই রাগ হচ্ছে মা। না রে মা, না, ওদের দোষ দিয়ে লাভ নেই। এটা তো আমার কর্মফল রে মা, কর্মফল। আরো একটা কথা বলি তোমায়, শোনো রে মা। আমি ভেবেছিলাম এই শেষ বাড়ি, এই বাড়ি থেকে যদি কোনো ভিক্ষা না পাই তাহলে আমি আমার জীবনটাকে শেষ করে দেব। কারণ আমি আমার সন্তানদেরকে যা কষ্ট দিয়েছি সেটার ক্ষমা ভগবান আমাকে করেননি। আমাকে তোরা ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। না না মা, আপনি এভাবে বলবেন না। আমরা যে আপনার সন্তান, আর সন্তানদের তো মা বাবা শাসন করবে, এতে তো কোনো অপরাধ নেই। আমরা তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি মা। বাকিটা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা সবাই একসাথেই থাকবো মা। আপনাকে আর কোথাও যেতে হবে না মা, আপনি এখানেই থাকবেন। এখানের জমিদার বাড়িতে আপনার ছেলে চাকরি পেয়েছে মা। আমাদের আর কোনো চিন্তা নেই মা। আর আপনার নাতি নাতনি হবে মা। আমাদের কত সুন্দর একটা জীবন। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো মা, সবাই একসাথে থাকবো।